নমস্কার, বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে WBPCPSCর শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি নিয়ে আসা হয়েছে এবং আমরা আমার কৈফিয়ত কবিতা নিয়ে আলোচনা করব কাজী নজরুল ইসলামের। এবং কাজী নজরুল ইসলামের দুটো কবিতা আমাদের পিএসসির সিলেবাসের মধ্যে রয়েছে, এক বিদ্রোহী আর আমার কৈফিয়ত। আজকে আলোচনা আমার কৈফিয়ত নিয়ে। তাহলে এই যে আমার কৈফিয়ত কবিতাটি রয়েছে সেটা কিভাবে পড়তে হবে, কিভাবে আমার কৈফিয়ত সম্পর্কে সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্যকোষ রাখা হয়েছে এবং তার উপরে নির্ভর করে তোমাদের প্রশ্নোত্তর পর্বটা রাখা হয়েছে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের যে তথ্যকোষগুলো রয়েছে সেগুলো জানার। দেখো, প্রথমেই যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হচ্ছে আমার কৈফিয়ত কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অষ্টম কবি। ঠিক আছে, সর্বহারা কবিতাটার মধ্যে 10টা কবিতা রয়েছে এবং অষ্টম সংখ্যক কবিতাটা হচ্ছে আমাদের এই আমার কৈফিয়ত কবিতাটি। সর্বহারা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। আমার কৈফিয়ত কবিতার প্রকাশকাল 1332 আশ্বিন বিজলি পত্রিকায়। আমার কৈফিয়ত কবিতাটির মোট স্তবক সংখ্যা 14। আমার কৈফিয়ত কবিতাটির মোট লাইন সংখ্যা 84। তাহলে এই যে স্তবক সংখ্যা আর লাইন সংখ্যা, এটা কিন্তু যখনই আমরা কোনো কবিতা পড়ব সেটা কিন্তু আমাদের গুণে রাখতে হবে। এই দিয়েও কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কবিতায় শনিবারের চিঠির উল্লেখ আছে এবং এই শনিবারের চিঠি যে তৎকালীন যে সম্পাদক ছিলেন তার নাম ছিল সজনীকান্ত দাস। এই নামটা কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। নজরুল ইসলামের জীবন ও জীবনাদর্শের সমালোচনা করে শনিবারের চিঠি, ইসলাম দর্শন, মুসলিম দর্পণ প্রভৃতি পত্রিকায় নজরুলের বিরুদ্ধে যে সমস্ত লেখা পত্রিকা প্রকাশিত হচ্ছিল তার প্রত্যুত্তরে নজরুল আমার কৈফিয়ত কবিতাটি রচনা করেন। এই কবিতাটি হুগলিতে বসে তিনি রচনা করেন এবং বিজলি পত্রিকায় পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই কবিতার যে বাহ্যিক যে তথ্যগুলো রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু বলার চেষ্টা করলাম, কারণ যেহেতু আমরা আমার কবিতা এবং বিদ্রোহী কবিতা দুটো ভালো মতোই আলোচনা করব এবং পড়াশোনা করতে হবে, আমরা তোমাদের জন্য এই আমার কৈফিয়ত কবিতাটি নিয়ে এসেছি এবং সেইভাবে কিন্তু আমরা বিদ্রোহী কবিতাটাও পড়ব। ঠিক আছে, এবার দেখো কবিতায় উল্লেখযোগ্য কিছু পংক্তি আমার মনে হয়েছে যে এই পংক্তিগুলোকে তোমাদের মুখস্থ করা উচিত। দেখো, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই সই সবই। গুরুকণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাছা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা। এবার দেখো এই লাইনটা একটু যদি লক্ষ্য করে দেখো, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা। শনিবারের চিঠির কথা বলা হচ্ছে, তার মানে সজনীকান্ত দাস। দেখো না, প্রেয়সী বলেছে, তার মানে সজনী বলতে কিন্তু প্রেয়সী সমার্থক শব্দ, তাই না? সেই জন্য তিনি এখানে সজনী ব্যবহার করেনি, তিনি প্রেয়সী বলেছেন। এবং প্রেয়সী কি বলে সমালোচনা, গালি বলতে এখানে সমালোচনা করছেন হারি চাচা বলে। ঠিক আছে, গোরারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারার্জি, নারার্জিরা ভাবে তাহাদের অঙ্কুশী। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি, ক্ষুধা তো চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। আমরা জানি এটা আমাদের প্রবাদ প্রবচনে আসতো এবং এটা দিয়ে আমাদের ভাব সম্প্রসারণ করতে বলা হতো। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। ঠিক আছে, এই পংক্তিগুলো আমাদের একটু সচেতনভাবে স্মরণে রাখতে হবে যাতে এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে দাঁড়ায়। পরে দেখো, কবিতায় ব্যবহৃত শব্দের কিছু টিকা আমি রেখেছি, যেখানে এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে কিওয়ার্ডগুলো কতগুলো রেখা আছে। যেমন কনফুসি, প্রাচীন চীনের ধর্মগুরু কনফুসিয়াসের কথা আমরা সকলেই জানি এবং তিনি যে ধর্ম প্রবর্তন করেছিলেন সেই ধর্মকে কনফুসিয়াস ধর্ম হিসেবে বলা হচ্ছে এবং সেই ধর্মকে যারা মেনে চলে তাদেরকে কনফুসি বলা হচ্ছে। অর্থাৎ এই কনফুসিয়াস প্রবর্তিত ধর্ম হলো, মূল কথা হলো অহিংসা। এবং কবির মতে ভারতবর্ষকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে হলে কনফুসিয়াসদের মতো অহিংস নীতি অবলম্বন করলে চলবে না। আসলে কবি সহিংস মতবাদীতে বিশ্বাসী এবং তিনি অহিংসদের অস্ত্র ধরতে বলেছেন। ঠিক আছে, সেই জন্যই আমরা এরকম ধরনের একটু বোল্ড ধরনের যে কবিতার ভাষাগুলো আছে, বিদ্রোহী টাইপের যে ভাষাগুলো আছে সেগুলো নজরুলের মধ্যে পাই। প্রভাতের ভৈরবীর কথা বলা হচ্ছে। ভৈরবী হলো একটি গানের রাগিনী। এই রাগিনী নতুন প্রভাতের বাণী বহন করে। এই রাগিনী যেন নতুন সূর্যের আগমনী বার্তা। সেই সময়ের জাতীয় জীবনে পরাধীনতার লাঞ্ছনা, গ্লানির অন্ধকার জাতীয় জীবনকে আবৃত করেছিল এবং সেই আবৃত অন্ধকারকে আলোর দিকে নিয়ে আসার জন্যই প্রভাতের ভৈরবী গান গাইছেন নজরুল। ঠিক আছে, এই সেন্সেই আর কি প্রভাতের ভৈরবী শব্দটিকে ব্যবহার করা হচ্ছে। নবী শব্দের অর্থ ঈশ্বর প্রেরিত দূত, পয়গম্বর। শ্রীকৃষ্ণ, হজরত মোহাম্মদ, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব এদের ঈশ্বর প্রেরিত দূত রূপে কল্পনা করা হয়। তাদের প্রচারিত বাণী ঈশ্বরের বাণী বলে মেনে নেওয়া হয়। অন্যদিকে সাহিত্যে কবিরা হলেন ভবিষ্যৎ দ্রষ্টা।
সত্য কল্পনার আলোকে তারা ভবিষ্যতের বাণী তুলে ধরেন কবিতার আশ্রয়, যেমন করে নজরুল তুলে ধরেছেন। ঠিক আছে। ভায়োলেন্সের ভায়োলিন। দেখো, ভায়োলেন্স শব্দের অর্থ হলো হিংসা, এবং ভায়োলেন্স শব্দের অর্থ হলো হিংসা, এবং ভায়োলিন শব্দের অর্থ হলো বেহালা, যেটি একটি বাদ্যযন্ত্র। অতএব ভায়োলেন্সের ভায়োলিন বলতে বোঝাচ্ছে হিংসার বাদ্যযন্ত্র। অহিংসপন্থীরা কবিকে ভায়োলেন্সের ভায়োলিন অর্থাৎ সহিংস মনে করতেন। এই হিসাবে তিনি ভায়োলেন্সের ভায়োলিন শব্দটা উল্লেখ করেছেন। কেমন? এবার আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেই প্রশ্নোত্তর পর্বে। তবে এই প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটি বিজ্ঞপ্তি রাখতে চাইছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে চলেই এসছে। WBPSCর আমরা কোর্স শুরু করতে চলেছি, এবং 2রা এপ্রিল থেকে আমাদের এই কোর্সের শুভ সূচনা শুরু হবে। এবং যেটার আমাদের এই যে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ, সেই পোস্টারের মধ্যে এখানে যে হাইলাইট করা রয়েছে, আমাদের সপ্তাহে 2 দিন ধরে ক্লাস চলবে, একদিন মক টেস্ট হবে, এবং তার উপরে নির্ভর করেই আমরা আমাদের প্রস্তুতিগুলো কিন্তু নেব। ঠিক আছে। যদি তোমাদের মধ্যে কেউ আগ্রহী থাকো, আমার মনে হয় যে এরকম করেই আমরা যে বিষয়গুলো আছে, যে পিএসসির যে সিলেবাসগুলো আছে, সেই সিলেবাস ধরে ধরে আলোচনা করব, এবং ব্যাকরণের পার্টটা আমরা একটু বেশি গুরুত্ব দেব, কারণ ব্যাকরণের পার্টটা কিন্তু থেকে অনেকগুলো প্রশ্ন আসে, এবং এখান থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা তাদের মেরিট থেকে বেরিয়ে যায়, কম্পিটিশন থেকে বেরিয়ে যায় এই ব্যাকরণের জায়গা থেকে। ঠিক আছে। সেই জন্য আমরা পিএসসির যে সিলেবাস রয়েছে সেখানে ব্যাকরণের থেকেই আমরা খুব বেশি জোর দেব। যদি তোমরা আগ্রহী থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং আমরা 2 তারিখ থেকে আমরা এই কোর্সের এবং পড়াশোনা শুরু করব বলেই মনস্থির করেছি। তাহলে চলো এবার আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে যাই, যেখানে প্রথমেই বলা হয়েছে, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। নবী শব্দের অর্থ হলো ঈশ্বর প্রেরিত দূত, আল্লাহ, হযরত মুহাম্মদ, অদৃশ্য শক্তি। দেখো, সঠিক উত্তর ঈশ্বর প্রেরিত দূত। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। বার্তাকু শব্দের অর্থ কি? গুপ্ত খবর, বেগুন, লাশ, এক প্রকার অস্ত্র। সঠিক উত্তর বেগুন। দেখো, তোমাদের কিন্তু এটা মক টেস্টের মতো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সঠিক উত্তরগুলোতে হাইলাইট করি। ঠিক আছে। প্রশ্ন নম্বর 3, গুরুকণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাচা। এখানে গুরু হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ঠাই পাবে কবির ভবির সাথে হে। এখানে ভবি শব্দটির অর্থ যে অর্থে প্রযোজ্য, ভবি শব্দটি। ভবিষ্যৎ, ত্রিভুবন, মা ভবানী, নাছোড়বান্দা। সঠিক উত্তর নাছোড়বান্দা। 5 নম্বর প্রশ্ন, আমি তবু গাই প্রভাতের ভৈরবী। ভৈরবী কি? ভোরবেলার সঙ্গীতের রাগ, ভোরবেলার সঙ্গীতের তাল, ভোরবেলার সঙ্গীতের ছন্দ, ভোরবেলার ধ্যান সাধনার গান। সঠিক উত্তর ভোরবেলার সঙ্গীতের রাগ। ফতোয়া দিলাম কাফের কাজিও। ফতোয়া হলো অত্যাচারের আদেশ, নির্দেশ বা আদেশ, পরাধীনতার ফরমান, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর নির্দেশ বা আদেশ। 7 নম্বর প্রশ্ন, আমার কৈফিয়ত কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আমরা একটু আগেই জানলাম, বিজলি পত্রিকায়। আমার কৈফিয়ত কবিতার কবিকে তার প্রেয়সী কি বলে গালি দেন? এখানে প্রেয়সী বলতে আমরা আগেই বললাম সজনীকান্ত দাস, তাই না? এবং কি বলে গালি দিচ্ছেন? নচ্ছার, হারি চাচা, কোলাব্যান, হিংসুট। হারি চাচা বলে গাল দিচ্ছেন। আমাদের কবিতাটা কিন্তু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, প্রতি শনিবারেই চিঠিতে প্রেয়সী গালি দেন। শনিবারের চিঠি যে ধরনের পত্রিকা? দেখো, এখানে কিন্তু একটু তোমাদের জেনে রাখা উচিত, প্রশ্নটা কিন্তু এইভাবে দিতেই পারতো যে প্রতি শনিবারেই চিঠিতে প্রেয়সী গালি দেন। এখানে কোন পত্রিকার কথা বলা হচ্ছে? তাহলে সোজা সাপটা আমাদের শনিবারের চিঠি বোঝাই যাচ্ছে, কিন্তু তা কিন্তু দেওয়া হলো না। দেওয়া হলো কি? শনিবারের চিঠির যে পত্রিকাটা, সেই পত্রিকার ধরনটা কি আছে? সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক না ষান্মাসিক? ঠিক আছে। প্রশ্নের ধরনগুলো দেখো, আমরা কিন্তু এরকম ডিটেল প্রচুর আলোচনা করব যখন আমাদের কোর্সটা শুরু হবে। এটা জাস্ট ডেমো। ঠিক আছে। পুরো কোর্সের পড়াশোনার ধরন কিন্তু আমাদের একেবারেই আরও কংক্রিট হতে চলেছে। ঠিক আছে। তাহলে দেখো, এখানে যে পত্রিকাটার যে ধরন সেটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। ভক্তরা বলে নবযুগ রবি। নবযুগ রবি বলা হয়েছে কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল ইসলামকে, জীবনানন্দ দাশকে, উপরের কাউকেই নয়। সঠিক উত্তর নজরুল ইসলামকে নবযুগের রবি বলা হয়েছে। মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে। মোল্লা শব্দের অর্থ মুসলমান শিক্ষাগুরু, ধর্মপ্রবক্তা, ঈশ্বরের দূত, ইসলাম দীক্ষাগুরু। ঠিক আছে। সঠিক উত্তর ধর্মপ্রবক্তা। 12 নম্বর প্রশ্ন,
পরে নাকো বই বয়ে গেছে ওটা, কেহ বলে বউ এ গিলিয়াছে গোটা। বউ বলতে বোঝানো হয়েছে কবিপত্নী প্রমীলার কথা, সম্পাদক পত্নী মিথিলার কথা, অহিংস পন্থীদের পত্নীর কথা, উপরের কেউই নন। এখানে কবিপত্নী প্রমীলা দেবীর কথা বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হারি, প্রিয়ে কে? রজনীকান্ত দাস, প্রমীলা দেবী, অহিংসবাদীরা। তার মানে এখানে পুরস্কার, এই প্রিয়ে বলতে এখানে শনিবারের চিঠির সম্পাদকের কথাই বলা হচ্ছে, অর্থাৎ রজনীকান্ত দাসের কথাই বলা হচ্ছে। 14 নম্বর প্রশ্ন, গোরারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। পাতিরামের অর্থ কি? রক্ষণশীল সাম্প্রদায়িক ধর্মীয় ব্যক্তি, স্বল্প সাম্প্রদায়িক ধর্মীয় ব্যক্তি, সাম্প্রদায়িক ধর্মীয় ব্যক্তি, রামভক্ত হিন্দু। সঠিক উত্তর স্বল্প সাম্প্রদায়িক ব্যক্তি। 15 নম্বর প্রশ্ন, আমার কৈফিয়ত কবিতায় যে মহামারীর উল্লেখ রয়েছে, প্লেগ, কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু। সঠিক উত্তর ম্যালেরিয়া। 16 নম্বর প্রশ্নে চলে এসেছি, আমার কৈফিয়ত কবিতাটি সর্বহারা কাব্যের যত সংখ্যক কবিতা। দেখো খুব ছোট ছোট তথ্য, কিন্তু সেন্সিটিভ। ঠিক আছে, আমরা প্রথমেই তথ্যকোষের মধ্যে দিয়েছিলাম, যাদের মনে আছে তারা অবশ্যই এটার উত্তর করতে পারবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তর অষ্টম, অর্থাৎ অষ্টম সংখ্যক কবিতা হচ্ছে আমার কৈফিয়ত সর্বহারা কাব্যগ্রন্থের। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, হিন্দুরা ভাবে ড্যাশ শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। শূন্যস্থানে বসবে ফার্সি, পার্সি, ফরাসি, ফার্সি। দেখো কবিতার যদি না পড়া হয় ভালো মতো খুঁটিয়ে, তাহলে পরে কিন্তু এই ধরনের কবিতার যে লাইন তুলে যে প্রশ্ন, সেগুলো কিন্তু পারা যাবে না। ঠিক আছে, সেই জন্য কীভাবে পড়তে হবে সেটা কিন্তু আমরা আমাদের পুরো কোর্সে শিখব। আমরা 2 তারিখ থেকে শুরু করব, তোমরা জানতেই পেরেছো। যারা আগ্রহ তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। দেখো এখানে যে সঠিক উত্তরটা আছে সেখানে হবে হচ্ছে পার্সি। ঠিক আছে। আমার কৈফিয়ত কবিতায় স্বরাজের যে গাড়ি চড়ে আসার কথা, রেলগাড়ি, জুড়ি গাড়ি, এক্কা গাড়ি, ঘোড়ার গাড়ি। ঠিক আছে, খুব ছোট ছোট জিনিসগুলো, জুড়ি গাড়ি করে। 19 নম্বর প্রশ্ন, যেমন বেরোয় রবির হাতে যে চিরকেলের বাণী কই কবি। পংক্তিটির পরবর্তী পংক্তি হলো, দেখো প্রশ্নের ধরনটা লক্ষ্য করো। ঠিক আছে, তার মানে আমাদের কবিতাগুলো কিন্তু একটু ভালো করে স্মরণে রাখতে হচ্ছে। দেখো কবিতার লাইনগুলো এতটাই কাছাকাছি যে সঠিক উত্তরটা বের করা কিন্তু আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। দূষিছে সবাই তবু গাই আমি শুধু প্রভাতের ভৈরবী, দূষিছে সবাই গাই তবু আমি শুধু প্রভাতের ভৈরবী, দূষিছে সবাই আমায় তবু গাই শুধু প্রভাতের ভৈরবী, দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরব। সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে 4 নম্বর। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, রক্ত ঝরাতে পারি না তো একা। পংক্তিটির পরবর্তী পংক্তি হলো, তাই লিখে ফেলি এ রক্ত লেখা, তাই লিখি এ রক্ত লেখা, তাই লিখে রাখি এ রক্ত লেখা, তাই লিখে যাই এ রক্ত লেখা। ঠিক আছে, দেখো ক্রিয়াপদগুলো চেঞ্জ করে দিয়েছে অল্প অল্প করে, সেই জন্য আমাদের কিন্তু অনেকগুলো ধরতে কিন্তু অসুবিধা হচ্ছে, সেন্স কিন্তু একই রকম। ঠিক না, তার মানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েটটা লাগবে। যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট থেকে একটু চুকে যাই তাহলে কিন্তু আমাদের পুরো নম্বরটা মাইনাস হয়ে গেল। আর পিএসসিতে কিন্তু 3টে ভুল হয়ে গেলে পুরো 1 নম্বর মাইনাস হয়ে যাবে। আর এখানেই কিন্তু আমরা ভুলটা করব, আর এখানেই আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পিছিয়ে যাব। সেই জন্য আমরা প্রতিটা বিষয় আমরা শিখবো, পুরো গুরুতরভাবে শিখবো। এবং এর যে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তাই লিখে যাই এ রক্ত লেখা। এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে এই যে 20টা প্রশ্ন তোমাদের সামনে রাখা হলো, এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম আমি যে শুধু একটা কবিতা নিয়ে যে আমরা কতটা ডিপলি, কতটা গভীরভাবে আলোচনা করতে হবে এবং কতটা গভীরভাবে পড়তে হবে, তবে গিয়ে আমরা এই নজরুলের এই আমার কৈফিয়ত থেকে যদি কোনো প্রশ্ন আসে তবেই আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রাইট করতে পারবো। যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পেরেছো যে নেগেটিভ মার্কিংয়ের যে প্রভাবটা তাদের অভিজ্ঞতা হয়েছে, এবং সেখানে কিন্তু পিএসসিতে 3টে ভুল হলে 1 নম্বর মাইনাস। এবং পিএসসিরও কিন্তু প্রশ্ন সহজই হয়, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা উত্তরটা না জেনে থাকি তাহলে পরে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। কারণ মাদ্রাসা দিয়ে অনেকেই আমাকে এরকম ফোন করে যে স্যার আরেকটু যদি ভালো মতো পড়াশোনা করতাম তাহলে হয়তো মাদ্রাসাতে একটু ভালো মেরিটে আসতে পারতাম। তাহলে এই পরীক্ষাটাতেও কিন্তু ফেলনা নয়, এবং মানে যথেষ্ট সহজ হয়, মাদ্রাসার মতোই সহজ হবে, কিন্তু টাফ হবে কোথায়? কম্পিটিশানে করার সময় 1টা নম্বরের জন্য বা একটা প্রশ্ন ভুলের জন্য কিন্তু তোমরা মেরিট থেকে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, সেই জন্য আমাদের প্রথম থেকেই যদি কেউ মনস্থ করে থাকো যে না পিএসসি পরীক্ষাটা আমি খুব সিরিয়াসলিভাবে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা কিন্তু কোর্সে আমরা 5 জন হলেও শুরু করব। একদম আমরা সিরিয়াস স্টুডেন্ট চাইছি, যাদেরকে দিয়ে আমি সেই জায়গাটায় পৌঁছতে পারবো। আমারও একটা ভালো লাগার জায়গা আছে, সেই জন্য আমি চাইছি যে তারাও যেন একটা সিরিয়াসভাবে তারাও সেই প্রস্তুতিটা নেয়। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি তোমাদের এরকমই আরও কোনো ভিডিওর প্রয়োজন হয়
বা তোমরা যদি উৎসাহ প্রকাশ করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি এরকম আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আমাদের কোর্সের অপেক্ষায় এই 2 তারিখ থেকেই শুরু হবে। যারা আগ্রহী রয়েছে তারা অবশ্যই আমাদের কোর্সেও ভর্তি হতে পারো। এই বলে আজকে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, সুস্থ থেকো।